প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা 466 নম্বর এপিসোডে। আজকের এপিসোডে আপনারা শুনবেন একটি ঘটনা, কিন্তু এই একটি ঘটনাই অনেকটা বড় ঘটনা এবং আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। শীত পড়েছে, বৃষ্টিও হচ্ছে হালকা। এরকম সুন্দর ঠান্ডার আমেজে ভূতের ঘটনা শোনার কিন্তু মজাই আলাদা। এবং ভূত আমাদের এমন এক ইন্টারেস্টের জায়গা জুড়ে রয়েছে যা সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে বাড়তেই থাকে। আমি কিছু মানুষকে দেখেছি যারা ভূত প্রেত নিয়ে চর্চা করতে ভালোবাসেন, কিছু মানুষ যারা এই ধরনের চর্চা একদমই পছন্দ করেন না। কিন্তু আমাদের প্রেত কথা যারা শোনেন তারা সবাই এই ভূত প্রেতের চর্চা করা মানুষ, এবং আমরা কিন্তু সবসময় নতুন ঘটনার অপেক্ষায় থাকি। আপনারা আমাদেরকে ঘটনা পাঠান, আপনাদের তরফ থেকে সব থেকে বেস্ট ঘটনাগুলি আমাদেরকে পাঠান এবং আমরা সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। নতুন বছরে অনেক নতুন প্ল্যান হচ্ছে। আমরা খুব শীঘ্রই আনতে চলেছি শর্ট ফিল্ম, আপনারা প্রেত কথা চ্যানেলে সেটি দেখতে পাবেন। আমরা আনতে চলেছি আরও অনেক পডকাস্ট গৌরব তপাদার ভ্লগস চ্যানেলে এবং অডিও সিনেমা। তো বুঝতেই পারছেন কত রকম কাজের সঙ্গে জড়িত। অডিও সিনেমা খুব তাড়াতাড়ি আমাদের 470 নম্বর এপিসোডে আপনারা শুনতে পাবেন। আমি শুরু করছি আজকের এপিসোড শুরুর আগেই বলে দিই, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনার উপস্থিতি জানাতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্রেত কথাকে। আজকের ঘটনায় আমার সঙ্গে ভয়েসে যারা যারা রয়েছেন, প্রিয়াঙ্কা, রুবিনা এবং ঋদ্ধি, তিনজনকেই অশেষ ধন্যবাদ আজকের এপিসোডে থাকবার জন্য এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। শুরু হচ্ছে আজকের এপিসোড। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। ঘটনা পাঠিয়েছেন তাহমিনা নিশা, আমাদের সকলের প্রিয় এবং আদরের তাহমিনা। আজকে যে ঘটনা লিখে পাঠিয়েছেন সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। তাহমিনাকে আমি প্রথমেই জানাই যে বড়দিন আসছে, নতুন বছরও আসছে, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং আশা করব তাহমিনা এরকমভাবেই আমাদেরকে ঘটনা দিয়ে সমৃদ্ধ করবে এবং প্রেত কথা পরিবারের পরবর্তী আরও বড় বড় যা উদ্যোগ আছে সেই সকল উদ্যোগে তাহমিনা আমাদের সাথে থাকবে। আমি শুরু করছি আজকের ঘটনা। হ্যালো গৌরব, আজকের ঘটনাটির নাম দিয়েছি প্রশ্নবোধক অন্ধকার এবং একটি স্বপ্ন। আশা করি তোমার পরিবারের সকলেই ভালো আছে। আমিও সবার দোয়ায় আমার পরিবারের সকলকে নিয়ে ভালো আছি। আবারও চলে এলাম ঘটনা শোনাতে। আজ আমি আমার সাথে ঘটে যাওয়া একটি অমাবস্যার রাতের রহস্যজনক, রক্তহীন হওয়া, অস্বাভাবিক উৎকণ্ঠার একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ঘটনাটি শুনে এর একটি যথার্থ ব্যাখ্যা তুমি দেবে এবং শ্রোতারাও এই বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত পোষণ করবে। তাহলে ঘটনাটি শুরু করা যাক। 1996-97 সালের ঘটনা। আমরা তখন ঢাকা তেজগাঁওতে থাকি। বাবা পিডব্লিউডিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরিরত। বিজি প্রেস কলোনির মাঝে একটি বৈদ্যুতিক সাবস্টেশনের উপরে আমাদের বাস। সেখানে আগে একতলার ছাদের উপরে দুটো বেডরুম, একটি ডাইনিং এবং একটি বাথরুম করা ছিল। আমরা গিয়ে বাড়তি ছাদটুকুতে আরও দুটো রুম, একটি কিচেন, একটি ওয়াশরুম এবং একটি প্রশস্ত বারান্দা তৈরি করি। আমাদের বাসার চারপাশে বেশ কিছু বড় বড় গাছ, তার মধ্যে 6টা নারিকেল গাছ, কাঁঠাল, আতা, ডালিম, ডুমুর, নিম, সজনে, কৃষ্ণচূড়া, মেহগনি অন্যতম। সব গাছই ছিল আমাদের বাড়ির প্রাচীরের ভিতরে। একটা বিশাল কড়ই গাছ ছিল প্রাচীরের ভিতরে, কিন্তু গাছটির একটি বড় বাঁকা ডাল ঠিক আমার রুমের জানালার কাছাকাছি চলে এসেছিল। জানলা খুলে লম্বা করে হাত বাড়ালে কড়ই পাতা ছোঁয়া যেত। যখন কড়ইয়ের সুন্দর গোলাপি ঝিরিঝিরি ফুলগুলো ফুটত, গাঢ় সবুজ পাতার মাঝে গোলাপি ফুল দারুণ শোভা বাড়াত। ফুলের মিষ্টি সুবাসে আমার রুমটাও কোনো পারফিউম ছাড়াই ম করত। তাই আমি রাত্রিবেলা জানলা খুলে ঘুমোতাম। ওই পশ্চিমের জানলার সাথে যে খাট,
সেখানে আমি আর দক্ষিণের জানলার পাশে ঘুমোতো আমার ছোট বোন। রাতের বেলা পশ্চিমের জানলাটাতে চোখ রাখলে কেমন যেন গা ছমছম করত, তাই জানলা খোলা থাকলেও পর্দা টেনে ঘুমোতাম। দূরের ল্যাম্পপোস্টের আলো গাছের ঘন পাতা ভেদ করে আমার জানলায় পৌঁছতে পারত না। একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। মনে হয় 2-3 জন পুরুষ আমার জানলার কাছে এসে কথা বলছে। তাদের কথা খুবই স্পষ্ট, তারা কাউকে মার্ডার করবে এমন কিছু একটা প্ল্যান করছে। সেটা তাদের কথা শুনে আমি আন্দাজ করতে পারলাম। আমরা থাকি দোতলাতে। আমার জানলার নিচে কোনো কার্নিশ বা দাঁড়ানোর স্থান নেই। কেউ দাঁড়িয়ে কথা বলতে পারবে এমন কোনো জায়গাও নেই। অথচ এখানে আমার 2-3 জন মানুষ একত্রে কথা বলছে। বিষয়টা বড় অস্বাভাবিক লাগলো। কিভাবে, কোথায় দাঁড়াবে তারা? বাসার মেইন গেটে দারোয়ান আছে। আমাদের বাসার প্রাচীর বেশ উঁচু এবং প্রাচীরের উপরে ঢালাই করে কুচো কুচো কাঁচ বসানো, তারও উপরে কাঁটা তার দিয়ে 4টা প্যাঁচ দেওয়া। মোট কথা, এত প্রতিবন্ধকতা পেরিয়ে আমাদের বাউন্ডারির ভিতরে সাধারণের ঢুকে পড়া বেশ কঠিন ব্যাপার। আমিও আমার ছোট বোন লাইট বন্ধ করে ঘুমোই। দক্ষিণ দিকে জানলা দিয়ে ল্যাম্পপোস্টের আলো এসে জানলার পর্দার উপরে পড়ে। তাতে এই ঘরটা বেশ ডিম লাইটের আলোর মতো নিভু নিভু আলোকিত থাকে। যাই হোক, আমি ওদের মার্ডার প্ল্যানটা চোখ খুলেই শুনছিলাম। একবার মনে হলো, যাই তো, কারা কোথায় দাঁড়িয়ে এসব কথা বলছে, তাদের একটু চেহারাটা দেখে আসি তো। তারপর আমি আস্তে আস্তে মশারির মধ্যে থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে অগ্রসর হলাম। রান্নাঘরটা আমার রুমের পাশে। রান্নাঘরের জানলাটাও পশ্চিম দিকে হওয়ায় ওখান থেকে তাকালে আমার রুমের জানলার নিচের দিক দেখা যায়। আমি সেই জানলার কাছে গিয়ে বাইরে দেখার চেষ্টা করছি, কিন্তু কই, কারো তো কোনো কথা শুনতে পাচ্ছি না। আশেপাশেও কেউ নেই। শুনশান নীরবতা চারিদিকে। মৃদু বাতাসে হালকা করে ঘষা লাগা পাতায় পাতায় সনসন শব্দটা পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। দূরের রাস্তার ওই পারের ল্যাম্পপোস্টের আলো আমার কপালে এসে পড়েছে। আমি নিচে তাকিয়ে দু চোখ দিয়ে তন্ন তন্ন করে সেই 3 জন মানুষকে খুঁজছি। আমার চোখে দূরবীন নেই, তবুও আমার কিন্তু ক্ষুরোধার দৃষ্টি। যেন একটা পোকাও আমার চোখ থেকে এড়িয়ে যেতে না পারে, এমনই মনোযোগ দিয়ে আমি জানলার বাইরেটা খুঁজছি। পুরো ধ্যান জ্ঞান আমার জানলার বাইরে। এমন সময় হঠাৎ করে এলাকার নাইট গার্ডের সিটি শুনে চমকে উঠলাম। সে কি ভীষণ ভয়! ভয় আমার জামার গলার কাছটা বাম হাত দিয়ে সামনে এগিয়ে ধরে বুকে 3 বার থুথু দিলাম। ছোটবেলা থেকেই হঠাৎ চমকে ওঠা কোনো ভয় পেলে আমরা বাচ্চারাই কাজটি করতাম। সে অভ্যেস এখনো রয়ে গিয়েছে। আমি মনে মনে বললাম, আমি কি তাহলে ভুল শুনলাম? কিন্তু সেটা কি করে সম্ভব? আমি তো স্পষ্ট ভাষায় কথাগুলো শুনলাম। 3 জনের কণ্ঠ আলাদা আলাদা করে চিনতেও পারলাম। স্বপ্ন যে দেখিনি এটা তো শিওর। স্বপ্ন দেখলে আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তাছাড়া আমি খুব একটা স্বপ্নও দেখি না, 6 মাসে 2-1 বার ব্যাস। তবে এটা ঠিক, আমার সব স্বপ্নই অর্থবোধক। যেটা দেখি সেটা সত্য হয়, আমার না হোক অন্যের সাথে হয়। তবে ঘটনা একটা ঘটেই যায়। কাউকে না দেখতে পেয়ে কেমন যেন একটু হতাশ হলাম। মনে হচ্ছিল দেখতে পেলে তা যত ভয়ঙ্করই হোক না কেন, মনে একটা সান্ত্বনা পেতাম। আমি যে ভুল শুনিনি কিংবা স্বপ্ন দেখিনি তার প্রমাণ অন্তত মিলত। যাকে একটু পানি খেয়ে শুয়ে পড়ি। এইসব ভাবতে ভাবতে এবার আমি করিডোর পেরিয়ে ডাইনিং রুমের দিকে যাচ্ছি। ডাইনিং রুমের আলোটা জ্বালিয়ে ডাইনিং টেবিলের কাছে গেলাম। জগ থেকে গ্লাসে পানি ঢালছি। এমন সময় একটা বিড়াল বেশ কর্কশ কণ্ঠে ডেকে উঠল। এই ডাকটা শুনে আবারও বুকের মধ্যে ছ্যাদ করে উঠল। ডিসব্যালেন্স হয়ে গিয়ে কিছুটা পানি ডাইনিং টেবিলেও পড়ে গেল। নিজেকে নিজে বকা দিতে দিতে বললাম, ধুর, কি হয়েছে আজ আমার? খামোখাই ভয় পাচ্ছি। সাধারণ বিষয় আমি এত চমকে উঠছি। হ্যাঁ, একটা কিছু বিড়ালি তো, এত সাহস নিয়ে ওকালতি পড়ছি। নিশা, সাহসী হও বৎস, সাহসী হও।
নিজেকে নিজেই চেয়ার আপ করে ডাইনিং এর একটা চেয়ার টেনে বসলাম। তারপর পানি পান করে উঠে পড়লাম। ডাইনিং রুমের লাইট বন্ধ করে একটু যেই পিছনে তাকিয়েছি, দেখছি জানালার সাদা পর্দার উপরে একটা বিশাল আকারের ছায়া মূর্তি। সেটা জীবিত, নড়াচড়া করছে, কিন্তু কিসের ছায়া তা বুঝতে পারছি না। মানুষ, কোনো প্রাণী, নাকি অন্য কিছু? কি ওইটা? একবার মনে হচ্ছে গোঁফওয়ালা কোনো মানুষ, আবার মনে হচ্ছে ঘোড়া, একটু পরে মনে হচ্ছে হাতি। কি দেখছি এগুলো? আসলে এটা কি? আমি এবার সত্যি সত্যি ভয় পাচ্ছি। গত 2 বার মানে নাইট গার্ডের সিটি শুনে এবং বিড়ালের ডাক শুনে চমকে গিয়েছিলাম, কিন্তু এবার বুঝতে পারছি ভয় কাকে বলে। ভয় পেলেও আমার সাংঘাতিকভাবে জানতে ইচ্ছে করছে জিনিসটা আসলে কি। আমি গুটি গুটি পায়ে জানলার দিকে এগোতে থাকি, কিন্তু হাত দিয়ে যে পর্দাটা সরাবো সে সাহস সঞ্চয় করতে পারছি না। পাশে শোকেসের উপর একটা পিতলের ডলফিনের মুখে বল শোপিস হাতের মুঠোয় নিলাম। তারপর নিজেকে আড়াল করে জানলার এক পাশে গিয়ে দাঁড়ালাম। ডলফিন শোপিসের লেজের দিকটা হাতের মুঠোয় ধরে ডলফিনের মুখের বলটা দিয়ে পর্দার এক পাশ আলতো করে একটুখানি পাশে সরিয়ে খুব সাবধানে পর্দাটা সামান্য ফাঁক করে কোনো মতে বাম চোখটা দিয়ে দেখি পাতা ঝরা আতা গাছের উঁচু ডালের উপরে ব্রাউন হোয়াইট মিক্সড কালারের এলাকার পরিচিত একটি বিড়াল দাঁড়ানো, তার মুখে একটি নেংটি ইঁদুর। এটি দেখে বেশ আশ্বস্ত হলাম। আমি এতক্ষণ না জানি কত হাতি, ঘোড়া, ভিন গ্রহের মানবকে দেখেছি বলে ভয় পাচ্ছিলাম। আসলে এটা ছিল পুরোটাই আমার ভিজুয়াল ইলিউশন। সাইকোলজিতে পড়েছি অন্ধকার ঘরে এক টুকরো দড়িকে মেঝেতে পড়ে থাকতে দেখে সাপ বলে ভুল করাটা হচ্ছে ইলিউশন, অর্থাৎ কিছুর একটা অস্তিত্ব আছে কিন্তু তাকে অন্য কিছু ভেবে ভয় পাওয়া, এই হলো ইলিউশন। আমিও আজ ভিজুয়াল ইলিউশনের খপ্পরে পড়ে গেছি। বিড়ালের মুখে ইঁদুর দেখে হাতি, ঘোড়া, এলিয়ান কত কিনা ভেবেছি। পুরোপুরি নিশ্চিত ছিলাম না, যার জন্য সেটিকে মানুষের জীবন্ত গোঁফ বলে মনে করেছি। ইস, ফাইনাল পরীক্ষায় ইলিউশন, ডিলিউশন এবং হ্যালুসিনেশনের পার্থক্য এসেছিল। সেই সময় এই বাস্তব উদাহরণটা দিতে পারলে আরো 2 মার্কস বেশি পাওয়া যেত। একটা দীর্ঘশ্বাস নিলাম। খামোখা ভয় পাওয়ার জন্য নিজেকে কেমন যেন বোকা বোকা মনে হচ্ছে। এসব কথাগুলো আপন মনে বলে একটা চাপা হাসি দিয়ে জানলার পর্দাটা একটু বেশি করেই খুললাম। সামনে বিড়ালটাকে লক্ষ্য করে বললাম, কিরে বাঘের মাসি, খবর কি তোর? খুব তো ভয় পাইয়ে দিয়েছিলি, তাই না? হ্যাঁ, এখন ম্যাও বলে দেখা দেখি। কই বল বল। আমি জানি ব্রাউন হোয়াইট বিড়ালটা এখন ইচ্ছে করলেও আর ম্যাও বলতে পারবে না, কারণ তার মুখ বন্ধ। ইঁদুরের ঘাড় কামড়ে সে আমার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। ম্যাও বলবে তো ইঁদুর ভাই ভৌ করে দৌড় লাগাবে। আমি সেটার মজা নিচ্ছি। জানালার পর্দাটা সরানোর ফলে বিড়ালের ছায়া কিছুটা আমার শরীরের অর্ধেক এবং কতক অংশ মুখের কিছু স্থানে এসে পড়েছে। আমার এবং ল্যাম্পপোস্টের আলোর মাঝে বিড়ালটি ইঁদুর মুখে দাঁড়িয়ে, খানিকটা যেন সূর্য এবং চাঁদের মাঝে পৃথিবীর ছায়াতে অমাবস্যা। বাহ, দারুণ উপমা। সেই সুযোগে নিজেকে চাঁদ ভাবতে ভালোই লাগছে। ও হ্যাঁ, আজ তো অমাবস্যা। হঠাৎই মনে পড়লো আমার, সেজন্যই তো এত ঘুটঘুটে অন্ধকার। ধুর ছাই, কি সব ভাবছি আমি। এইসব আবুল তাবুল ভাবা বাদ দিয়ে রেডিয়াম ওয়াল ক্লকের দিকে তাকালাম। রেডিয়ামের সুবিধা হচ্ছে ঘন অন্ধকারেও ঘড়ির কাঁটাগুলো জ্বলতে থাকে। 2:30 বাজে, না ঘুমোতে যেতে হবে। রহস্যের খোঁজে ফালতু কিছু সময় নষ্ট হলো। ডলফিনটা হাতেই আছে, পর্দাটার মাঝ বরাবর ধরে আছি। এক্ষুনি ভারী পর্দা ছেড়ে দেব, এমন সময় আমাকে অবাক করে বিড়ালটা তীব্র স্বরে কানের তালা কাঁপিয়ে ডেকে উঠল। আমি ঘড়ির দিক থেকে চোখ সরিয়ে বিড়ালের দিকে তাকালাম। কেমন একটা ভয়ঙ্কর ভাবে আমার দিকে সে তাকিয়ে আছে। তার চোখ দুটো আলোর বিপরীতেও অগ্নি শিখার মতো জল জল করে জ্বলছে। তার মুখে এখনো ছটফট করছে গেছো ইঁদুরটা।
ভয়ঙ্কর জ্বলন্ত চোখ দেখে সঙ্গে সঙ্গে আমার হাত থেকে পিতলের ডলফিনের শোপিসটি পড়ে গেল। সেটি পড়ে গিয়ে ঝনঝনিয়ে টেবিলের কোণায় লেগে কোথায় যেন চলে গেল। গভীর রাতে শব্দটা একটু বেশি হলো। পর্দা ছেড়ে আমি দুপা পিছনে এসে দাঁড়ালাম। এটা কি ছিল? কি দেখলাম এটা? কি ভীষণ আগুনের মতো বিস্ফারিত চোখ! তার এক দৃষ্টিতে তাকানো যেন হৃৎপিণ্ড চিপে রক্ত জল করে ছেড়ে দিল। ভয়ের সর্বোচ্চ মাত্রা কতটুকু তা আজ অনুধাবন করতে পারলাম। নিঃশব্দে অন্ধকার ঘর থেকে দ্রুত পায়ে নিজের রুমের দিকে চললাম। আমার মা শোপিস পড়ার শব্দে ইতিমধ্যে ঘুম থেকে সজাগ হয়ে উঠে জিজ্ঞাসা করল, হাই হাই, কে কে রে? নিশা নাকি? নিশা? আমি করিডোর দিয়ে যেতে যেতে আওয়াজ দিলাম, হ্যাঁ মা, আমি। কি রে, তুই উঠেছিস কেন? আর কি যেন একটা পড়লো মনে হলো। না, পানি খেতে গিয়েছিলাম, হাত থেকে একটা শোপিস পড়েছে। আমাদের কথা শুনে বাবাও সজাগ হয়ে গিয়েছে। শোপিস পড়ার কথা শুনে বাবা ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করে, ব্যথা পাসনি তো? না বাবা, আমি ঠিক আছি, তোমরা ঘুমাও। মা কিছুটা ধমকের সুরে বলল, তো লাইট জ্বালিয়ে নিবি না? অন্ধকারে ঘরে কি ঘুটুমুটু করছিস? যা শুয়ে পড়। আমি বাধ্য মেয়ের মতো সুরসুর করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম সেদিনের মতো লাপাতা। হিসেব মেলাতে পারছি না। বিড়ালটি ঠোঁট বন্ধ অবস্থায় ডাকলো কিভাবে? ম্যাও ডাকতে হলেও কিন্তু মুখটা খুলতে হবে। ঠোঁট ফাঁকা না করে কোনো মতেই ডাকা সম্ভব নয়। তারপর আমি নিজেই আওয়াজ না করে বিছানায় শুয়ে শুয়ে মেও মেও করে ডেকে উঠলাম দুবার। অসম্ভব। ঠোঁট না খুলে কোনোভাবেই ডাকা সম্ভব নয়। ঘাড় ঘুরিয়ে দেখে নিলাম ওই বিছানায় ছোট বোন নিশ্চিন্তে শুয়ে ঘুমোচ্ছে। আমার মনে হলো, আচ্ছা, আমার জানলাটা তো খোলা, যদি ভুতুরে বিড়ালটা এদিকে আসে। না না, জানলাটা বন্ধ করে দিই। এটা তো মনে মনে ভাবছি, কিন্তু সাহসে কুলোচ্ছে না। এই মুহূর্তে পর্দা সরিয়ে গ্রিলের মাঝে হাত গলিয়ে জানলার গ্লাসটা টানা পৃথিবীর সব থেকে কঠিন কাজ বলে মনে হচ্ছে। তার চেয়ে এই ভালো কাঁথাটা মুড়ি দিয়ে চোখ বুজে শুয়ে থাকি। সূরা কালাম যা জানি সব পড়তে থাকি। তাই করলাম, কিন্তু চোখ বন্ধ করলেই সেই জ্বলন্ত দুটো চোখ দেখতে পাচ্ছি। তখন আস্ত বিড়ালটি গায়েব হয়ে শুধু তার দুটো চোখ আমার সামনে দেখা দিচ্ছে। এদিকে চোখ খুলতেও পারছি না। মনে হচ্ছে জানলার কাছে ঠিক আমার পাশের পর্দার পিছনে বিড়ালটি যেন ইঁদুর মুখে নিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আমার কানে প্রতিধ্বনিত হতে থাকে তীব্র এবং কর্কশ কণ্ঠে বিড়ালের ডাক। দুহাত দিয়ে কান চেপে ধরে চোখ শক্ত করে বুজে পশ্চিম দিকে পিঠ করে শুয়ে পড়লাম। এভাবেই কখন যেন ঘুমিয়ে পড়েছি তা জানি না। কতক্ষণ ঘুমিয়েছি সেটাও জানা নেই, কিন্তু এটা জানি বহুদিন পর আজ আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখছি আমার ছোট ভাই গিটার হাতে রাস্তা দিয়ে হেঁটে বাসার দিকে আসছে। তার পরনে কালো টি শার্ট এবং স্কাই ব্লু কালারের জিন্স প্যান্ট, পায়ে সাদা রঙের অ্যাডিডাসের স্নিকার্স। ভাইটি আমার নিশ্চিন্তে সাবলীলভাবে হেঁটে হেঁটে বাসার দিকে আসছে। আমি যেন বারান্দায় দাঁড়িয়ে ভাইয়ের হেঁটে আসার দৃশ্যটা দেখছি। এমন সময় তিনজন 24-25 বছরের হাট্টা কাট্টা যুবক এসে ভাইকে ঘিরে ধরল। কি যেন কথা বলছে তারা। এক পর্যায়ে আমার আদরের ছোট ভাইকে মারতে শুরু করলো। প্রথমে চট থাপ্পড়, তারপরে লাথি মেরে ভাইকে রাস্তার উপরে ফেলে দিল। ভাইয়ের হাত থেকে গিটারটা ছিটকে রাস্তার এক কোণায় পড়ে গেল। তিনজনের একজন গিটারটা তুলে রাস্তার বাড়ি দিয়ে ভেঙে ফেলল। তারপর সেই ভাঙা গিটার দিয়ে ভাইকে আঘাত করতে থাকলো। ভাই ওদের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ হাত পা ছড়াছড়ি করতে থাকলো। বাঁচাও বাঁচাও বলে সে চিৎকার করছে। আমি লক্ষ্য করলাম আশেপাশের সব বিল্ডিংয়ের বারান্দা এবং জানলা থেকে সবাই দেখছে এই মর্মান্তিক দৃশ্য, কিন্তু সবাই মুখে কুলু পেতে বসে আছে। কেউ টু শব্দটি করছে না। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে ভাইয়ের নাম ধরে ডাকছি, বলছি,
আমি যে এত চিৎকার করছি কিন্তু কেউ আমার কণ্ঠ শুনছে না। বস্তুত আমার মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। আমি কেমন যেন শক্ত কাঠের মতো স্থির হয়ে গিয়েছি, নড়াচড়া পর্যন্ত করতে পারছি না। চোখের সামনে দেখতে পাচ্ছি ওরা তিনজনে মিলে আমার স্নেহের ছোট ভাইটিকে মেরে ফেলছে। তার স্কাই ব্লু প্যান্ট রক্তে ভিজে উঠেছে, সাদা স্নিকার্স জোড়া টকটকে লাল হয়ে উঠেছে। কি বিভৎসভাবে হত্যা করা হচ্ছে আমার ভাইকে। দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে করতে মারা যাচ্ছে আমার ভাইটি। নীরব দর্শক হয়ে আমি এবং আরো গোটা 50 নারী পুরুষ সেই নিষ্ঠুর হত্যাযজ্ঞ অবলোকন করছি। আফসোস, কারো একটু সাহস নেই সামনে এগিয়ে যাওয়ার। আমি আমার ভাইয়ের নাম ধরে ডাকতে ডাকতে ঘুম থেকে উঠে পড়ি। হ্যাঁ, আমি স্বপ্নই দেখছিলাম, কিন্তু এই স্বপ্ন এতটাই জীবন্ত ছিল যে সে বাস্তবতাকেও হার মানায়। আমি কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠেছি। ওই মুহূর্তে আমি রাতে দেখা ভয়ঙ্কর বিড়ালের কথা ভুলে গিয়েছি। আমার শুধু মনে হচ্ছে আমার ভাই আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গিয়েছে। আমি আমার রুম থেকে বেরিয়ে আদরের ভাইয়ের রুমে গিয়ে নক করলাম। ভাই তখন ঘুমোচ্ছিল। আমার কান্না শুনে বাবা মা ছুটে এসেছে। ভাইও তখন দরজা খুলেছে। আমি ভাইকে জড়িয়ে ধরে আরো জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে দেখে নিলাম ভাইয়ের রুমের একপাশে তার গিটারটা দাঁড় করানো, আর চোখ ঘুরিয়ে খুঁজতে লাগলাম কালো টি শার্ট এবং স্কাই ব্লু প্যান্টটা কোথায় আছে। সেগুলিকে সামনে দেখতে পেলাম না, হয়তো ওয়ার্ড্রবে আছে। আমি বরাবরই গোছানো একজন মানুষ। চিৎকার করে কান্না করা আমার স্বভাব বিরুদ্ধ। বাবা মা, ভাই বোন এবং আত্মীয় স্বজন সবাই সেটা জানে। আমাকে এভাবে কাঁদতে দেখে সবাই হকচকিয়ে গেল। আমি বলতে থাকলাম, আমি আমি বিভৎস ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। উফ, পুরো পুরো স্বপ্ন জুড়ে চারদিকে শুধুমাত্র রক্তের ছড়াছড়ি। তুই বল ভাই, তুই কখনো কখনো আর কালো টি শার্টের সঙ্গে স্কাই ব্লু জিন্স পরবি না। আমাকে কথা দে আমাকে। আর ওই ড্রেসের সঙ্গে সাদা স্নিকারও পরবি না। বল কিরে, বল না, পরবি না তো? কিরে বল না। আমার ভাই আমাকে ধরে বিছানায় বসালো। বেডসাইড টি টেবিল থেকে পানির গ্লাসটা এগিয়ে দিল, পানি পান করতে বলল। তারপর আমার হাত ধরে আস্তে আস্তে বলল, আপু, তুই আমাকে নিয়ে না সবসময় একটু বেশি বেশি চিন্তা করিস, তাই উল্টোপাল্টা স্বপ্ন দেখেছিস। এই তো আমি, দেখ, আমি তোর সামনেই আছি, কিচ্ছু হয়নি আমার। তাছাড়া তুই তো বলিস স্বপ্ন হয় বর্ণহীন, গন্ধহীন, তাহলে তুই কি করে স্কাই ব্লু রংটা দেখলি? শোন, এটা তোর কোনো স্বপ্ন না, এটা তোর অতি দুশ্চিন্তার ফল। আমাকে নিয়ে অযথা চিন্তা বাদ দে। আমার ততক্ষণে কান্না বন্ধ হয়েছে, কিন্তু তখনও ফুপানো চলছে। মানে অতিরিক্ত কাঁদতে কাঁদতে হিচকি ধরনের যেমন হয় তেমনটা। ভয়টা কমছে, মাথাটাও ঠান্ডা হয়েছে কিছুটা। ভাইয়ের কথারও যুক্তি আছে, আমি সেটা ভাবছি। কিন্তু যত যাই বলো, ওই জামা কাপড় আমি আর ওকে পরতে দেব না, এটা আমার জেদ। বাবা আমার মাথায় হাত বুলাতে থাকলো। মা আমাকে ঠান্ডা করার জন্য বলল, আয় মা, ভাইকে নিয়ে নাস্তা করে নে, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আমি বলছি, আমি আর কখনো ওই পোশাক ওকে পরতে দেব না। এবার খেতে আয়। আমাকে ইজি করার জন্য মা আবারও বলল, আর দেখ তো, গতকাল রাত্রে তুই ডলফিনের মুখের ওই সামনের বলটা ভেঙেই ফেলেছিস। বলটা কোথায় পড়লো তা খুঁজেই পাচ্ছি না। একটু দেখ না মা, খুঁজে দেখ তো। মায়ের এই কথা শোনা মাত্রই ওই মুহূর্তেই আমার সেই বিড়ালের মেয়াও ডাক এবং জ্বলন্ত চাহনির কথা মনে পড়ে গেল। আমি তখন ভাইকে বললাম, চল, আমি তোকে আজ খাইয়ে দেব। আজ রাতে আমি এক সাংঘাতিক ঘটনার সাক্ষী হয়েছি, সেই কাহিনী বলবো, আয়। নাস্তার টেবিলে বসে আমি রাতের পুরো ঘটনা সবাইকে বললাম। এটা শুনে মা আমাকে বলল, আমাকে ডাকলি না কেন? আয় সর্বনাশ, তুই তো তাহলে মেলা ভয় পেয়েছিস রে। দে, আমাকে বাম হাতটা এগিয়ে দে। আমি আমার বাম হাত এগিয়ে ধরলাম মায়ের সামনে।
মা হাতের তালুতে সামান্য একটু লবণ দিয়ে বলল, একবারই গিলে ফেল। আমি সেটাই করলাম। আমরা কেউ ভয় পেলে মা সবসময়ই টোটকাটা করে, তাতে নাকি ভয় চলে যায়। যদিও আমরা 4 ভাই বোনই যথেষ্ট সাহসী, তবুও একটু এদিক সেদিক হলে মা এমনটা করে। তবে বাবার মুখে চিন্তার রেখা দেখা যায়, কারণ বাসার সবাই জানে আমার স্বপ্ন সত্যি হয়। এটা যদি সত্যি হয় তবে ভয়ঙ্কর একটা ব্যাপার হবে। বাবা আমার ভাইকে বলল, শোন, কয়টা দিন একটু সাবধানে থাকিস, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর দরকার নেই, বুঝলি? স্বপ্নটা অন্য কেউ দেখলে পাশ কাটানো যেত, যেহেতু তোর আপু দেখেছে তাই একটু মেনে চলিস, বুঝেছিস? আমরা সবাই খাওয়ায় মনোযোগ দিলাম। ভাই আমার সাথে খুনছুটি করতে ব্যস্ত। আমাকে সে খুব খেপায়। আমার আরেক নাম কুসুম, তাই সে কুইসা বলে বারে বারে চেতায়। আমি ওকে টইল্লা বলে চেতাই, কারণ ভাইয়ের নাম টলিন। আমাদের এই মিষ্টি মধুর দুষ্টুমির মাঝে হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। ভাই গিয়েই দরজাটা খোলে। কেয়ারটেকার এসেছে। সালাম দিয়ে কেয়ারটেকার বলে, ভাইয়া, আপনার মতন দেখতে হাসু ভাইয়া ছিল না? হ্যাঁ হাসু, তা কি হয়েছে ওর? আজকে একটু আগে সে খুন হয়েছে। হ্যাঁ, একটু আগে মানে? ওই সকাল 8টা 8:30 হইব। এই কথা শুনে দরজার কাছে বাবা মা আমি পৌঁছে যাই। টলিন ঘাড় ঘুরিয়ে পিছনে আমার দিকে তাকায়, তারপর জিজ্ঞাসা করে, আপনি কি ওর লাশ দেখেছেন? এই মাত্র দেখা এলাম। কালা একখান গেঞ্জি পরা ছিল। প্যান্ট আর জুতোর রং কি ছিল লক্ষ্য করেছেন? নীল জিন্স প্যান্ট আর সাদা জুতা। গিটারটা ভাঙে ফেলাইছে, 3টা বেড়া মিলা পিড়ায় মারা ফেলাইছে। কেয়ারটেকার বিদায় নিলে আমরা সবাই একে অন্যের চোখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। টলিন আমাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। হাসুকে সে বেশ স্নেহ করত। হাসু আমার ভাইটিকে তার আদর্শ মনে করত। টলিনের চলাফেরা, পোশাক থেকে শুরু করে হেয়ার কাট পর্যন্ত হাসু ফলো করত। জুনিয়র বন্ধুটির এমন অকাল মৃত্যুতে ভাইটি আমার অনেক কষ্ট পেয়েছে। টলিন তখন বলে, তারপরে স্বপ্নের বিষয়ে সায়েন্স কি বলে আমি জানি না, কিন্তু এইটুকুনি জানি, তোর স্বপ্ন সত্যি সত্যি হয়। এরপর থেকে আমার ভাই আর কালো টি শার্ট এবং স্কাই ব্লু জিন্সের সাদা স্নিকার্স পরেন, অন্তত আমার চোখের সামনে তো একদমই নয়। তো এই ছিল আমার জীবনের একটি বিভৎস, ভয়ঙ্কর, হাড়হিম করা অমাবস্যা রাতের সত্য ঘটনা, যা এখনো পর্যন্ত প্রশ্নবোধক বা জিজ্ঞাসা চিহ্ন হিসেবে আমার মনে গেঁথে আছে। যেমন আমি এখনো মেলাতে পারি না 3 জনের মার্ডার প্ল্যান আমি কিভাবে শুনলাম? আমি কি তবে অডিটরি হ্যালুসিনেশনে ছিলাম? এক্ষেত্রে এটাই বা কি করে সম্ভব? 2, সেই 3 জনকে কেন আমি চোখে দেখলাম না? তারা কোথায় উধাও হলো? স্বপ্ন ঘরে যে ছিলাম না তার প্রমাণ নাইট গার্ডের সিটির শব্দে চমকে যাওয়া। 3, মুখ বন্ধ অবস্থায় বিড়ালটা ম্যাও করে কি করে ডাকলো? আশেপাশে তো আর কোনো বিড়ালকে দেখিনি। তাহলে 4, বিড়ালের চোখে ওটা কিসের আগুন ছিল? কোনো আলোর রিফ্লেকশন ওটা নয়। রাতটা ছিল অমাবস্যার রাত, আর আমার ঘরটাও ছিল অন্ধকার। 5, বিছানায় গিয়ে শোয়ার পরে আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল বিড়ালটি পর্দার পিছনে আছে, অথচ আমি খুব ভালো করেই জানি আমার পারসিকিউটরি ডিলিউশনের কোনো সমস্যা কোনোদিন ছিল না। তাহলে এটা কেন হলো? স্বপ্নে নীল প্যান্ট, লাল রক্ত কিভাবে দেখলাম? তবে কি আমার মতো আরো কেউ স্বপ্নে রং দেখে? এটা কি সম্ভব? বিজ্ঞান তো সেটা বলে না। তবে তোমাদের কাছে কারো এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিও। তবে আমার কাছে ঘটনাগুলো আজও বিস্ময় হয়ে আছে। আজ এখানেই কলম তুলছি। আমার স্বপ্ন, মনোভাব এবং কারো সান্নিধ্য নিয়ে আরও কিছু প্রশ্নবোধক, অস্বাভাবিক, রহস্যজনক সত্য ঘটনা আছে। এই ঘটনা যদি নির্বাচিত হয় আর শ্রোতারা যদি পছন্দ করেন, তবে অন্য কোনো দিন, অন্য কোনো সময় নিশ্চয়ই লিখব। সেই পর্যন্ত ভালো থেকো আমাদের প্রেত কথা জাহাজের যাত্রী এবং নাবিকেরা। আর নিরন্তর শুভকামনা এবং ভালোবাসা রইল প্রেত কথা জাহাজের দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ ক্যাপ্টেন স্নেহের গৌরবের প্রতি। শুভেচ্ছান্তে তামিনা নিশা। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব।
আউটস্ট্যান্ডিং একটি ঘটনা আমি আজকে শুনলাম, এবং এই ঘটনাটি আমার এতটা ভালো লেগেছে, আমার মনে হচ্ছে এটা একটা ট্রান্স। সেই সময় তুমি তোমার ব্রেনকে ইউজ করে এমন জায়গা পর্যন্ত পৌঁছে গেছিলে যেখানে যা হয়তো দূরে ঘটছে তা তুমি শুনতে পাচ্ছ, বা যা হয়তো হবে তা তুমি বুঝতে পারছো। কোনো এন্টিটির মাধ্যমেও সেটি হতে পারে, কোনো এন্টিটি যে বোধহয় তোমার সাথে থাকে, যে বোধহয় তোমাকে অনেক কিছুর আগাম পূর্বাভাস দিতে চায়। এই হয়তো তোমার সেই গার্ডেন এঞ্জেল, কে জানে, হতেই পারে। তোমরা যারা এই ঘটনাটি শুনলে তাদের কি মনে হয়, তোমাদের মনে হওয়াটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। সেই কমেন্টগুলি আমরা দেখব, তাহমিনা নিশাও দেখবেন এবং আমাদের টিম দেখবো, এবং আমরাও কিছু একটি কনক্লুশনে এসে পৌঁছানোর চেষ্টা করব। তার আগে বলি, আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন প্রেতকথা@gmail.com, অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে। আমি চলে যাব আমাদের আগের দিনের কমেন্ট সেকশনে। আশা করছি আজকের এই বড় ঘটনাটি আপনাদের কিন্তু ভালো লেগেছে, এবং আপনাদের ভালো লেগে থাকলে আপনারা কিন্তু প্রেতকথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেতকথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেতকথার এপিসোড আসতে থাকে। আপনারা কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করতে থাকবেন সবসময়, কারণ আপনাদের কমেন্ট আমাদেরকে আরও অনেক বেশি ইন্সপিরেশন দেয় নতুন নতুন কাজ করার জন্য। একটু আপনাদের আগের দিনের কিছু কমেন্ট পড়ে আজকের মতো আমি নেব বিদায়। অনেক কমেন্ট এসেছে, তোমরা লিখেছো যে আমাকে দিদি নাম্বার 1-এ দেখেছো, ভালো লাগলো আমারও। আমি এই নিয়ে দ্বিতীয়বার দিদি নাম্বার 1-এ গেলাম। প্রথমবার মায়ের সাথে গিয়েছিলাম, তারপর এবার প্রিয়াঙ্কাকে নিয়ে গেলাম। এবার আমি যারা যারা দেখোনি এখনো পর্যন্ত তাদেরকে বলতে পারি, জি5 অ্যাপ থেকে গিয়ে দিদি নাম্বার 1-এর রিসেন্ট এপিসোডসে কিন্তু আমার ঘটনা পেয়ে যাবে, মানে আমার এপিসোড পেয়ে যাবে। সেখানে আমি ঘটনাও বলেছি একটা। একটু কমেন্ট পড়ি। প্রতিমা সর্দার গৌরবদা, প্রথম ঘটনাটি অসাধারণ লেগেছে। সাকিল মোল্লা 7404 লিখছেন, দাদা প্রথম ঘটনাটি খুব ভালো লেগেছে। আচ্ছা, আগের দিনের প্রথম ঘটনাটি কি অনেকেরই ভালো লেগেছে? সাথী ঘোষ লিখেছেন, আহা শীতের রাত, চাদর মুড়ি আর সাথে প্রেত কথা। সত্যি এটা একটা অদ্ভুত ইমোশন। আমাদের মধ্যে কমেন্ট করেছেন অঙ্কিতা দে, দাদা আপনাকে দিদি নাম্বার 1-এ দেখে আজ খুব ভালো লেগেছে। তুমি আর প্রিয়াঙ্কা দিদি খুব ভালো থেকো। আমি প্রেত কথার খুব বড় ফ্যান, খুব এনজয় করি আমি আর আমার বোন প্রেত কথা শুনতে। ভালোবাসা নিও আমার অঙ্কিতা, এবং তোমার বোনকেও আমার ভালোবাসা দিও। প্রতিমা সর্দার লিখছেন, আজকের 3টি ঘটনাই দারুণ ছিল। 3টি ঘটনাই প্রতিমার ভালো লেগেছে, তার জন্য অশেষ ধন্যবাদ প্রতিমাকে আমাদেরকে ফিডব্যাক দেবার জন্য। সৌরজিৎ 24, কালকে রাতে ঘটনাগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই কমেন্ট করা হয়নি, তাই এখন লিখছি। বেশ দুর্দান্ত সব ঘটনাগুলো, ধন্যবাদ গৌরবদা, ধন্যবাদ প্রেত কথা। আমাদের মধ্যে রয়েছেন বিবেশ উইথ হার ত্রিপুরা থেকে, বলছি দাদা সবসময় স্পটিফাই থেকে শুনি, আজ এলাম ইউটিউবে। অ্যাকচুয়ালি স্পটিফাই মড বন্ধ হওয়ার পর থেকে ইউটিউবে এসে শুনি। হিউজ ফ্যান, লাভ ইউ। মড ইউজ যত কম করা যায় ততই ভালো। মড ইউজ করলে তোমার প্রচণ্ড ডেটা ব্রিচেস হতে পারে, এবং এই ডেটা ব্রিচের কারণে কিন্তু তোমার পার্সোনাল ডেটা বিভিন্ন বড় বড় কোম্পানিজদের কাছে, বিভিন্ন খারাপ কোম্পানিজদের কাছে চলে যেতে পারে। যত বেশি মড সাইট ব্যবহার করবে তত তোমার ডেটা রিস্ক বাড়বে, তত তোমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা পয়সার রিস্ক বাড়বে। কি দরকার এই রিস্ক নেবার? আমার মনে হয় যদি ইউটিউবে একটা অ্যাড শুনে যদি নিজের সেফটি সিকিউরিটি বেটার রাখা যায় তাই করো। মানে আমি একবারও বলছি না আমার ইনকামের জন্য, তোমার সিকিউরিটির জন্য, বা যদি তুমি প্রিমিয়াম নিয়ে নাও বা স্পটিফাই প্রিমিয়াম নিয়ে নাও, সেটাও আমার মনে হয় ভালো হয়। কারণ ডেটা ব্রিচ যখনই হয় তখনই কিন্তু আমাদের জীবনে কালঘনি আসে, একটার পর একটা। তোমার ফোনে কি কি জিনিসপত্র রয়েছে সমস্ত কিছুর অ্যাক্সেস, কার কার কন্ট্যাক্ট রয়েছে তাদের অ্যাক্সেস, কি কি ছবি রয়েছে, কিছু কিছু অ্যাপ তো আছে তোমার গ্যালারির পারমিশন চায়। তো যখন এই জিনিসগুলো হয় তখন আমরা কিন্তু রিয়েলি একটা খুব মানে ভয়ঙ্কর জায়গায়, ভয়ঙ্কর পৃথিবীতে রয়েছি অলরেডি। আমাদের মধ্যে রয়েছেন মঞ্জু বোস, সাগরিকা দাস, আমাদের মধ্যে রয়েছেন দেবাঞ্জনা দত্ত। আজকেই তোমাদের দিদি নাম্বার 1-এ যাওয়ার এপিসোডটা দেখলাম, খুব ভালো লাগলো, আর ঘটনাগুলো খুব দারুণ। ঠান্ডার মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে, আর প্রেত কথা। থ্যাংক ইউ। প্রীতি অফিসিয়াল লিখেছে, থাম্বনেল ডিজাইন জাস্ট ওয়াও। তোমাদের থাম্বনেল ভালো লাগছে? তাহলে তো খুব ভালো। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি থাম্বনেলকে বিভিন্ন রকমভাবে চেঞ্জ করার সময়ের সাথে সাথে। অনিক মণ্ডল লিখেছেন, আজ প্রপোজটা দারুণ ছিল, যখন আমার আসবে সময় আমিও আমার জীবনে এমনভাবেই কাউকে প্রপোজ করব। নিশ্চয়ই নিশ্চয়ই, প্রপোজ সবসময় দুর্দান্তভাবে করাই ভালো। ওকে, আমাদের মধ্যে রয়েছেন
সুপর্ণা 7003 প্রেত কথা হলো আমার সঙ্গী, যেখানেই যাই কানে হেডফোন নিয়ে ঘটনা শোনা হয়। থ্যাঙ্কস আ লট বন্ধুরা, যারা যারা প্রেত কথাকে এত ভালোবাসা দাও প্রত্যেকটা মুহূর্তে, এবং এভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকো। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম তোমাদের সঙ্গে, সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।